Hi everyone, welcome to our YouTube channel General Studies for Government Jobs. তোমাদের এনটিপিসি সিবিটি 2 এর লেভেল 4 এর যে সেট হচ্ছিল একটাই সেট, আজকে তার পার্ট 2। আগের ক্লাসে আমরা 35টি ম্যাথ এবং জিআই এর আনসারস দেখেছিলাম এবং করেছিলাম, এবং বাকি 35 যেটি থাকছে সেটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো এর আগের সেটটি, এটা হচ্ছে পরবর্তী সেট যেখানে আমরা 35 টু 70 36 টু 70 করব। তো আগের ক্লাসে যারা দেখোনি, গতকাল হয়েছিল, সেটি অবশ্যই তোমরা আগে দেখে নাও, তারপর এটা দেখবে। আর এছাড়াও আমাদের রিজনিং ক্লাস হয়েছে অলরেডি অনেকগুলি, 34টির মতো, এর সামনে রেলওয়ে গ্রুপ ডি এবং কেপি কনস্টেবল 2022-কে টার্গেট করে। সেগুলো যদি না দেখে থাকো, ডেসক্রিপশন মধ্যে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে দেখো 36 নাম্বার। ওকে, গতকাল 35টি হয়েছিল, আজকে তার পরবর্তী। যে একটি গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, একটি নিরেট চোঙের ভূমি ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা h। যদি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক হয়, তাহলে চোঙটির উচ্চতা কত? তাহলে এখানে কি বলেছে যে চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাই তো? এটা তাহলে আমাকে দুটোই বার করতে হবে। প্রথমে দেখো, গোলকের যেহেতু ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমি আগে বার করে নেব। তাহলে তার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে 4πr²। আর হচ্ছে এখানে কত? 8 বলে দিয়েছে, তাহলে 4 ইন্টু পাই ইন্টু 8² 64, তাই তো? এখানে 8² মানে 64 পেয়ে যাচ্ছি, বা আমি যদি এইভাবে লিখি 4 ইন্টু পাই ইন্টু 64, এইভাবেই রাখলাম, আমি আর পাইটাই ভাঙলাম না, ঠিক আছে? এবার এর অর্ধেক বলতে একে 2 দিয়ে ভাগ বোঝাচ্ছে, যেটা হচ্ছে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু h প্লাস আর, যেখানে h হচ্ছে হাইট। আর তো আমরা জানি, আর তো দিয়ে দিয়েছে 4, তাহলে আর যদি 4 দিয়ে থাকে তাহলে আমি এখানে বসিয়ে দাও 2π। এখান থেকে যদি আমি এটা করি আর কি, যে এটা সমান 2πr ইন্টু h প্লাস আর ইকুয়াল টু এটার অর্ধেক। তাহলে এখানে প্রথমে দেখো পাইগুলোকে আমরা কাটতে পারবো, বা এই 2 এর সাথে এই 2টা যদি কেটে দিই তাহলে 2π থাকছে। এই 2πটাকে এইদিকে 2π এর সাথে কেটে দাও, তাহলে এইদিকে আমি কি পাচ্ছি? এইদিকে পাচ্ছি আর এইচ, বা আর তো দিয়ে দিয়েছে আমাদের 4, তাহলে 4 ইন্টু এইচ প্লাস 4 ইকুয়াল টু 64, বা এইচ প্লাস 4 ইকুয়াল টু 16, তাই তো? বা এইচ ইকুয়াল টু 16 মাইনাস 4 সমান 12। আমাকে উচ্চতা বার করতে দিয়েছিল, উচ্চতা হচ্ছে এইচ 12 সেন্টিমিটার, যেটা হচ্ছে অপশন নাম্বার ডিতে। তাহলে আমরা কি করব প্রথম থেকে আর একবার বলে দিই, যে এখানে শুধু কিছুই নেই, তোমাকে এই ফর্মুলা দুটো মনে রাখতে হবে, হ্যাঁ? তাছাড়া আর এখানে আর কোনো ট্রিক্স বা কিছু বলে রাখার কোনো প্রয়োজন নেই এখানে, কারণ এই ফর্মুলা দুটো যদি তুমি জেনে থাকো, তারপর তুমি কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছো তার উপরে তোমার সময় নির্ভর করছে। যে তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি এটাকে কমপ্লিটও করতে পারবে, এবং কত সংক্ষিপ্ত আকারে। দেখো এখানে যেমন গুণ করলাম না, গুণ না করেই রেখে দেবে, পরবর্তীতে আমার দরকার নেই গুণ করা। এখানেই যদি 64কে 4 দিয়ে গুণ করতে আবার ফালতু ফালতু সংখ্যা বাড়িয়ে, সেগুলোর কোনো প্রয়োজন নেই। তো এইগুলোই হচ্ছে আমাদের টাইম বাঁচাতে হবে এইভাবে। তো এখানে কি করতে হবে? 4πr² বার করতে হবে, যেটা বাই 2 হচ্ছে, এদিকে 2πr ইন্টু এইচ প্লাস আর, যেটার সাথে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করলে আমি এইচ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 12 সেন্টিমিটার, যেটা হচ্ছে অপশন নাম্বার ডিতে। তাই চোঙটির উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। পরবর্তী 37 নাম্বার কোয়েশ্চেন। দেখো এটা 37, প্রথমেরটা হচ্ছে কিন্তু নাম্বার, হ্যাঁ। নেট দিয়েছে 37, 85, 65 এবং 23, এদের যৌগিক গড় কত? যৌগিক গড়কে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যারিথমেটিক মিন। যেটা আমাদের অ্যাকচুয়ালি তোমাদের ভাষাগত দিক থেকে যাতে আমাদের অসুবিধা হয় বা আমাদের সমস্যা তৈরি করতে পারে, সেই জন্য এরকম ভাষাতে দেওয়া থাকে। নর্মাল যেটাকে আমরা করে থাকি মিন বা গড়, সেটাকেই আমরা যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন বলে থাকি। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেটাই করতে হবে। 37 প্লাস 85 প্লাস 65 প্লাস 23 বাই 4, চারটি সংখ্যা রয়েছে। টোটাল করলে আমি পেয়ে যাবো 210/4, ভাগ করলে 4 5 20, 4 2 8, তাহলে 52.5 অপশন নাম্বার সিতে রয়েছে।
পরবর্তী একটা সরল, ক্লিয়ার? সরলগুলো প্রথমে দেখতে পাচ্ছ এখানে পূর্ণ দেওয়া সংখ্যা রয়েছে, তাহলে সবার প্রথমে পূর্ণগুলোকে ভেঙে নিতে হবে। 4 3 12 আর 1 13/3 ভাজিত থার্ড ব্র্যাকেট 3 2 6 আর 2 8/3 মাইনাস 1/3 ইন্টু এখানে 4 2 8 আর 9/2 বিয়োগ 10/3। তাহলে সবার ফার্স্টে আমার এই বিয়োগটা হবে। এই বিয়োগটা যদি আমি করি, এই বিয়োগটা করলে আমি 3 2 6 এলসিএম পাচ্ছি। 6 6 কে 3 9 27, 27 থেকে 20 বাদ মানে হচ্ছে 7/6। এখান থেকে আমি পাচ্ছি 7/6, যেটা হবে 1/3 সাথে গুণ, এটার সাথে গুণ যদি হয়ে যায় তাহলে আমি দেখছি কাটাকাটি কিছু হচ্ছে না, তাহলে 7/18 উপরে থাকছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 8 3 মাইনাস 7/18। এখানে যদি এলসিএম পেয়ে যাচ্ছি 18, 6 6 8 48, 48 থেকে 7 বাদ মানে হচ্ছে 41। তাহলে পেয়ে যাচ্ছি 13/3 ভাজিত 41/18। এবার 13/3 গুণ 18/41, এটা কাটবে একমাত্র, নিয়ে পাচ্ছি 78/41, যেখানে পাচ্ছি 1 পূর্ণ 82 হয়, মানে 4 কম মানে হচ্ছে 37/41। তাহলে 1 পূর্ণ 37/41, যেটা রয়েছে অপশন নাম্বার এতে, সেটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী, একটি লোক, যদি একজন লোক তার স্বাভাবিক গতির 7/8 অংশ গতিতে হাঁটেন, তিনি তার অফিসে স্বাভাবিক সময় অপেক্ষা 20 মিনিট দেরিতে পৌঁছান, তিনি সাধারণত কত সময় নেন? ওকে, তাহলে এখানে কি বলেছে, তার স্বাভাবিক গতির 7/8 অংশ, তাই না? তাহলে গতি তার একটা নর্মাল বা স্বাভাবিক ছিল, আর একটা হচ্ছে পরিবর্তিত যেটা হচ্ছে। তাহলে স্বাভাবিক গতি 7/8 অংশ হচ্ছে গতিতে হাঁটা, মানে পরিবর্তিত গতিটা। তাহলে যদি স্বাভাবিক গতিটা 8 হয়ে থাকে, তাহলে পরিবর্তিত গতিটা 7/8 মানে হচ্ছে 7। আমি এই ভগ্নাংশটা থেকে এই করতে পারি, স্বাভাবিকটা যদি 8 হয় তাহলে পরিবর্তিত হচ্ছে 7। এবার গতির রেশিও যদি এটা হয়ে থাকে 8:7, তাহলে আমরা টাইমের রেশিও কি পাই, তার রিভার্স হয়, মানে 7:8। ক্লিয়ার? উল্টে যাবে। তার টাইমের রেশিও, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি 7 ইউনিট টাইম লেগে থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে 8 ইউনিট টাইম লেগেছে। তাহলে কত বেশি টাইম লেগেছে? 1 ইউনিট টাইম বেশি লাগছে। সেই 1 ইউনিটটাই হচ্ছে এখানে 20 রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে 20 মিনিট। তাহলে 1 ইউনিটে যদি 20 মিনিট রিপ্রেজেন্ট করে, তাহলে প্রথমে আমার সময় লাগতো কত? 7 ইউনিট। তাহলে হচ্ছে 7 গুণিত 20 সমান হচ্ছে 140 মিনিট। তাহলে স্বাভাবিক ক্ষেত্রে তার 140 মিনিট সময় লাগতো। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। যদি বলতো যে তাহলে এই ক্ষেত্রে তার কত মিনিট, মানে 20 মিনিট দেরিতে যখন, তখন তা দেখো 8 20 হচ্ছে 160, তাহলে এখন তার সময় লাগছে 160 মিনিট। ক্লিয়ার? পরবর্তী, ইংরাজি বর্ণানুক্রম অনুসারে JUG যেভাবে LSI এর সাথে সম্পর্কিত, ঠিক সেইভাবে WIN সম্পর্কিত YGP এর সাথে এই একই আদল অনুসরণ করে APT এর সাথে কি সম্পর্কিত? তাহলে দেখো কি হয়েছে, এখানে জে হয়েছে JKL, একটা স্কিপ করে গেছে, নিয়ে এল হয়েছে। তাহলে এখানে দেখে নেবে সেটাই আছে নাকি WXY, এটাও তাই হয়েছে, তাহলে এটা হয়ে যাবে ABC। তাই তারপরে আছে ইউটা হচ্ছে STU, তাহলে এটা পিছিয়ে এসছে 2 ঘর পিছিয়ে এসছে, তাহলে এই ক্ষেত্রে পিটাকে 2 ঘর পিছিয়ে নিয়ে চলে এসো, NOP মানে হচ্ছে N হয়ে যাবে CN। আর তারপরটা কি হচ্ছে, জি আছে, জিটা GHI, আবার 2 ঘর এগিয়ে গেছে, তাহলে পরেরটাও আবার 2 ঘর এগিয়ে যাবে, TUV, তাহলে হয়ে যাবে CNV, যেটা রয়েছে অপশন নাম্বার সি। পরবর্তী, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, এবং এই দুই বাহুর মধ্যে লম্ব দূরত্ব হলো 12 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? অর্থাৎ একটা ট্রাপিজিয়াম দিয়েছে, যার একটা এটা হচ্ছে 15, এটা হচ্ছে 18, আর তাদের এই বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব যেটা হচ্ছে 12, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে এক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে ফর্মুলা, সমান কি ফর্মুলা জানো কি তোমরা? যেটা হচ্ছে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, যদি এটা একটা যদি A হয়, একটা যদি B হয়, আর এটা যদি C হয়, তাহলে A + B/2 × C, এটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? তাহলে কি আসছে এখানে, 15 + 18/2 × 12, এটা কেটে গেল এখানে 6 দিয়ে, তাহলে 15 আর 18 হচ্ছে 33 × 6, গুণ করলে কত পাচ্ছি, 6 3 18, 8 হাতে লাস্টে 8 একটাই রয়েছে, 198। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক।
পরবর্তী, নিম্নলিখিত কোন বিকল্পটি হলো নিকটতম আনুমানিক মান যা প্রদত্ত সমীকরণের প্রশ্ন চিহ্নের স্থানে বসতে পারে? নিয়ে একটা দশমিকের সংখ্যার সরল দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে আনুমানিক মান বলেছে, তার মানে কি, দেখো যে দশমিকের ভ্যালুগুলো দেওয়া আছে তা হচ্ছে পরবর্তী স্বাভাবিক সংখ্যার বা পূর্ণ সংখ্যার খুব নিকটতম। যেমন 6.05 এই সংখ্যাটা 6-এর খুব কাছে, আবার 15.95 এটা 16-এর খুব কাছে, 3.95 4-এর খুব কাছে। তাহলে সেইগুলো কি করব, আমি অ্যাপ্রক্সিমেটলি সেই স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যায় ধরে নেব। অর্থাৎ 6.05-কে 6, 15.95-কে 16 ভাজিত 3.95-কে 4 যোগ 2.99-কে 3 আর 7.04-কে 7। এবার আমি করব 6 মাইনাস এই ভাগটা আগে হয়ে যাবে 4 প্লাস 7 3 21, তাহলে এখানে 2 প্লাস 21 মানে হচ্ছে 23। তাহলে আনুমানিক স্কোর হচ্ছে আমাদের 23, অপশন নাম্বার সি তে রয়েছে। পরবর্তী, দুটি বিবৃতি 1 এবং 2 দেওয়া আছে, এটা আমি পড়ছি না, সরাসরি বিবৃতিতে চলে যাই। যে শিক্ষার্থী ও শিক্ষক সহ স্কুল বাসটি নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে পৌঁছাতে পারেনি। নিয়ে দ্বিতীয় দিয়েছে তার বিবৃতি যে একটি বড় দুর্ঘটনা ঘটে যাওয়ায় রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। তাহলে কি হচ্ছে, দেখো এটা হতে পারে না যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষার্থী ও শিক্ষক সহ স্কুল বাসটি নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে পৌঁছাতে পারছে না। আর দ্বিতীয় বিবৃতি দিয়েছে একটি বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। তাহলে যদি বিবৃতি 2 কারণ হয় তাহলে বিবৃতি 1 এর ফল হতে পারে। হ্যাঁ, অবশ্যই, যদি দুর্ঘটনা ঘটে যাওয়াটা কারণ হয় এবং সেই কারণেই স্কুল বাসটি দেরি করতে পারে, তাহলে 2 যদি কারণ হয় তাহলে 1 হচ্ছে তার রেজাল্ট। তাহলে 1 নাম্বার বা এ নাম্বারটা আমাদের আনসার আসতে পারে। পরবর্তীগুলো চেক করে নেবো যে 1 ও 2 উভয় বিবৃতি একটি সাধারণ কারণের ফলাফল, সেটা থেকে 1 বেশি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। পরবর্তী শেয়ার রয়েছে, যদি বিবৃতি 1 কারণ হয়, 1 তো কারণ হতে পারে না, বিবৃতি 2 তার ফলাফল হতে পারে না। যে দেরি করে পৌঁছেছে তার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে তা তো নয়, অ্যাক্সিডেন্ট হয় তার ফলে দেরি হয়, তাই না? তো উভয় বিবৃতিতে স্বতন্ত্র কারণ না, তাহলে অপশন নাম্বার এ যেটা রয়েছে যে যদি বিবৃতি 2 কারণ হয় তাহলে বিবৃতি 1 এর ফলাফল হতে পারে, তাহলে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ তে রয়েছে। পরবর্তী, ভিন্ন উচ্চতা সম্পন্ন 5টি শিশুর মধ্যে কে হলো সবচেয়ে লম্বা? ওকে, কে হলো সবচেয়ে লম্বা? আর এল হলো সবচেয়ে খাটো, বলে দিয়েছে। এল হলো গ্রুপের মধ্যে উচ্চতায় দ্বিতীয় সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন দিক থেকে দ্বিতীয়, অর্থাৎ এল যদি সব থেকে কম হয় তারপরে আছে ও। এম হলো এন এর থেকে লম্বা, আর বলেছে কি যে এম হচ্ছে এন এর থেকে লম্বা, তাহলে অবশ্যই এরপরে এন থাকবে তারপরে এম থাকবে। তাহলে আমাদের আসছে তাই তৃতীয় সর্বোচ্চ উচ্চতা কার? তৃতীয় সর্বোচ্চ উচ্চতা হচ্ছে প্রথম থেকে 1 2 3 মানে এন, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এন এর উচ্চতা হচ্ছে তৃতীয়। পরবর্তী, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় লোকালকে লেখা হয় MADOM এবং গ্লোবালকে লেখা হয় HMACOM, তাহলে ওই ভাষায় রোমানকে কিভাবে লেখা হবে? তাহলে এখানে দেখো লোকালটা এলটা হয়ে গেছে তার ঠিক পরবর্তীতে এম, ও হয়ে গেছে এ, এটা দেখো কোনো রিলেট করছে না, আবার সি হয়ে গেছে ঠিক তার পরেরটা ডি, আবার এটা হয়ে গেছে ও, আর এল হয়ে গেছে কি এম। ঠিক মানে একটা করে লেটার আমি যদি বাদ দিই, আবার ঠিক জি এটা দেখো জি হয়ে গেছে এইচ, এল হয়ে গেছে এম, তারপরে ওটা হয়ে গেছে এ, আর এটা হয়ে গেছে ও, তাহলে এই চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে এখানে আরটা হয়ে যাবে কি আর এস, ওটা হয়ে যাবে এ, ঠিক, আর এমটা হয়ে যাবে এন, এটা হয়ে যাবে ও, এনটা এন এর পরে এন ও, তাহলে এটাও এনটা ও হয়ে যাচ্ছে। তাহলে এস এ এন ও ও যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী, সুনীল আর বিন্দু থেকে হাঁটতে শুরু করে, সে 28 মিটার পশ্চিম দিকে হাঁটার পর, অর্থাৎ আর বিন্দু এখানে রয়েছে, সে 28 মিটার পশ্চিম দিকে হাঁটলো, তারপর সে ডান দিকে 20 মিটার গেল, অর্থাৎ ডান দিকে সে 20 মিটার গেল, ডান দিক তার ঘুরে গেল, এটা 20 মিটার গেল। তারপর সে কি করছে, বাম দিকে ঘুরে আবার 30 মিটার যাচ্ছে, বাম দিকে আবার সে 30 মিটার গেল। তারপর সেখান থেকে বাম দিকে ঘুরে আবার 28 মিটার গেল, তাহলে 28 মিটার গেল। আবার সেখান থেকে বাম দিকে ঘুরে 48 মিটার গেল, সেখান থেকে বাম দিকে ঘুরে আবার 48 মিটার গেল, নিয়ে সে জেড বিন্দুতে পৌঁছালো। অর্থাৎ এর আগের বিন্দুগুলোও নাম আছে, ঠিক আছে। 20 মিটার 28 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরে 20 মিটার হেঁটে এম বিন্দুতে পৌঁছালো, অর্থাৎ এটা হচ্ছে এম। তার বাম দিকে ঘুরে হেঁটে এস বিন্দুতে পৌঁছালো, এটা হচ্ছে এস, এটা জেড। জেড কি বলেছে এবার, জেড বিন্দুটি আর বিন্দু সাপেক্ষে কোন দিকে? দেখো এখানে টোটাল এই যে ডিস্টেন্সটা,
এটা 30 ছিল, ওপরে দেখো দেখতে পাচ্ছ, আর এটা 28, মানে টোটাল হচ্ছে 58। এইটা টোটাল হচ্ছে 58, আর এটা হচ্ছে 48। তাহলে এখান থেকে যেহেতু এই লাইনটা যেহেতু সেম লাইন, তাহলে এটা নিশ্চয়ই আর এর নিচেতে পর্যন্ত চলে যাবে না, অর্থাৎ জেডটা নিশ্চয়ই ঠিক নিচেতে চলে আসবে না, তার থেকে একটু কমে যাবে। কমে যদি যায় তাহলে দেখো নিচের দিকটা হচ্ছে সাউথ পয়েন্ট আর বাঁ দিকটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, তাহলে এখানটা আমরা বলতে পারি সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ অপশন নাম্বার সি তে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী, একটি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করুন যদি এর তির্যক উচ্চতা 32 মিটার এবং ভূমির ব্যাস 48 মিটার হয়। এখানে লক্ষ্য করবে ভূমির ব্যাস বলেছে, কিন্তু আমার কোথাও লাগে না ব্যাস, আমার লাগে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা আমি সবার আগে বার করে নেব। 48/2 = 24। এবার যখনই এটা পেয়ে গেলাম, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, সেখান থেকে পাই আর কে কমন নিয়ে আমরা পাই আর ইন্টু আর প্লাস এল করে দিই। তাহলে 22/7 ইন্টু আর হচ্ছে কত 24 ইন্টু 24 প্লাস 32, তাহলে এখান থেকে পাচ্ছি 22/7 ইন্টু 24 ইন্টু 56, 7 দিয়ে এটা কাটতে পারবে, 7 8 56, তাই 24 ইন্টু 22 ইন্টু 8, এটা আমাকে বার করতে হবে। এটা যদি আমি বার করি, যেটা আমি পাবো 4224 মিটার স্কোয়ার বা বর্গমিটার, যেটা রয়েছে অপশন নাম্বার ডি। পরবর্তী, প্রদত্ত প্রতিটি সংখ্যাগুচ্ছে সমান চিহ্নের বাঁ দিকে থাকা দুটি সংখ্যার উপর নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া সম্পাদনের ফলে ডান দিকে থাকা সংখ্যাটি প্রাপ্ত হয়। তিনটি সংখ্যাগুচ্ছই একই বিন্যাস মেনে চলে। তৃতীয় সংখ্যাগুচ্ছের প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পটি চয়ন করুন। 12 33 নিয়ে 57 হয়েছে, 10 28 নিয়ে 48 হয়েছে, 14 39 তাহলে কত হবে? ঠিক আছে, তাহলে এখানটা থেকে আমরা কি করে করতে পারি, দেখো এখানে 12 ছিল, 33 ছিল, নিয়ে হয়ে গেছে 57। তাহলে 12 আর 33 যদি আমি যোগ করো, 12 আর 33 যোগ করলে কত হচ্ছে 45, তাই না? 12 প্লাস 33 সেটা হচ্ছে 45, তার সাথে 57 আছে এখানে, তার সাথে তুমি যদি আবার 12 যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ 57। এবার এখানে দেখো 10 প্লাস 28 এটা যোগ করলে পাচ্ছ 38, কিন্তু এখানে আছে 48, তার সাথে তুমি যদি আবার 10 যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ 48। তাহলে আমি বুঝতে পারছি যে প্রথমেরটাকে দুবার কাউন্ট করতে হবে আর দ্বিতীয়টাকে যোগফল করতে হবে। 14 39, আর 14 প্লাস 39 এই দুটোকে যোগ করতে হবে। যোগ করলে আমি কত পাচ্ছি, 14 আর 39-এ 43, নাকি সরি 53, তার সাথে আবার আমাকে একবার 14 যোগ করতে হবে, তাহলে পেয়ে যাবো 67, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। বা তুমি এইভাবে করতে পারো 2 × 12 প্লাস 33, 2 × 10 প্লাস 28, 2 × 14 প্লাস 39। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর 67। পরবর্তী, গেট রেডি নাও লি AHTC হিসাবে সংকেতভুক্ত করা হয়েছে, রেডি ফর ভ্যাকেশন কে CSLIPA হিসাবে সংকেতভুক্ত করা হয়েছে। তাহলে এখানে এই দুটোর মধ্যে কি কমন আছে, রেডি কমন আছে, তাহলে রেডি এখানে LI, তাই তো। তারপর এটা আছে ট্রাভেল ফর ওয়ার্ক নাও, তাহলে প্রথমটাতে আর দ্বিতীয়টাতে নাও কমন আছে দেখো, তাহলে সেটা হচ্ছে কি কমন রয়েছে দেখতে পাবে এখানে TCLIAH কমন রয়েছে, তাহলে নাও হচ্ছে AH, আর আমি কি পাচ্ছি এখান থেকে সেকেন্ড অ্যান্ড দ্বিতীয়তে ফর কমন রয়েছে, ফর, আর এখানে কি কমন রয়েছে পা, তাহলে আমি বলতে পারছি পা হচ্ছে ফর। তাহলে আমি কি পেলাম, রেডি হচ্ছে লি, নাও হচ্ছে AH, আর ফর হচ্ছে পা, তাই তো। আর আমাকে এখানে কি চেয়েছে, ট্রাভেলের সম্ভাব্য সংকেত কি, তাহলে ট্রাভেলের সম্ভাব্য সংকেত দেখো এখানে যেটা রয়েছে, ট্রাভেল আর ওয়ার্ক যেহেতু অন্য আর কোথাও নেই এই দুটোর মধ্যে, তাই ট্রাভেল এবং ওয়ার্ক আমাদের ভিজে বা আরবি এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে, তাই না? হয় ভিজে হচ্ছে ট্রাভেল, নয়তো আরবি হচ্ছে ট্রাভেল, ঠিক আছে, নয়তো ভিজে হচ্ছে ওয়ার্ক, আরবি হচ্ছে ওয়ার্ক, তার ট্রাভেলের সম্ভাব্য সংকেত হতে পারে ভিজে অথবা আরবি, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, কে হলো সেই বৃহত্তম সংখ্যা যার দ্বারা 2996, 4752 ও 7825-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে, কে এর অঙ্কগুলির গুণফল কত?
তাহলে কে কে আমাকে আগে বার করতে হবে। কি বলেছে, কে হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যা দ্বারা আমি একে একে ভাগ করলে আমাদের একই ভাগশেষ থাকবে। তাহলে আমাকে সেটা নিয়ম কি জানি আমরা, যে এখানে একে যদি এ, একে যদি বি, একে যদি সি করে নাও, তাহলে একবার এ মাইনাস বি, একবার সি মাইনাস এ, একবার বি মাইনাস এ করতে হয়। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে 4752 মাইনাস 2996 এটা করবো একবার, তারপর 7825 মাইনাস 2996 আর একবার হচ্ছে 7825 মাইনাস 4752। এই তিনটের ভ্যালু আমরা বার করব। এই তিনটের ভ্যালু যদি আমি বার করি, প্রথমটাতে পেয়ে যাচ্ছি 1756, বিয়োগগুলো একটু করতে হবে তোমাদের। তারপরটাতে পেয়ে যাবো 4829, লাস্টেরটা পেয়ে যাবো 3073। এবার এই তিনটের আমাদের HCF বা গসাগু করতে হবে। সেটা আমরা কি করব, সেটা আমরা ভাগ প্রক্রিয়া করব। সব থেকে যেটা ছোট আছে তাকে মিডিলটাকে দিয়ে, যেমন 3073 রয়েছে, একে আমরা 1756 দিয়ে, এক বাই যাবে 1756, তাহলে এখান থেকে পাচ্ছি 6 × 13, 7 × 13, হাতে থাকছে 1, এখান থেকে পাচ্ছি 1, 7 × 3 = 10, হাতে থাকছে 1, 1317। এবার এটাকে যাচ্ছে 1756 দিয়ে, এটাও একবার যাবে 1317, 7 × 9, 1, 3, 4, 439। এবার 439কে 1317 দিয়ে, 439 1317 দেখো 3 দিয়ে চলে যাচ্ছে 1317, তাই না? তাহলে 439 হয়ে যাচ্ছে আমাদের এলসিএম এইটার। এবার দেখতে হবে আমাকে যে 4829 একে তোমার 439 দিয়ে ভাগ যায় কিনা। ঠিক আছে, একেও তোমাদের 11 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দেখবে মিলে যাবে। 11 দিয়ে 1, হ্যাঁ 11 দিয়ে চলে যাচ্ছে, 11 দিয়ে গুণ করলে এটা মিলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে আমাদের HCF আসছে 439, যেটা দিয়ে ভাগ করলে যদি আমরা 2996কে 4752কে এবং 7825কে ভাগ করি, তাহলে একই ভাগশেষ আসবে, অর্থাৎ k = 439 এটা। তাহলে এবার একে কি বলেছে, এর অঙ্কগুলির গুণফল বার করতে বলেছে, অর্থাৎ 4 × 3 × 9, 4 × 3 = 12, 9 × 12 108, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, সেটা হচ্ছে সঠিক। পরবর্তী রয়েছে, একটি নির্দিষ্ট কাজ করার জন্য এ, বি এবং সি এর কর্মক্ষমতার অনুপাত 3:5:8। একসাথে কাজ করলে তারা একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। যদি শুধুমাত্র এ এবং বি এর সাথে একসাথে 12 দিন কাজ করে, তারপর কাজ ছেড়ে দেয় এবং অবশিষ্ট কাজ পূর্ণ করতে যদি সি কাজে যোগ দেয়, তাহলে সি কতদিন কাজ করবে। অর্থাৎ এ, বি আর সি এদের কর্মক্ষমতার অনুপাত দিয়েছে 3, 5 and 8। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি এ, বি আর সি, এ যদি 3 ইউনিট কাজ করে, বি করে 5 ইউনিট আর সি করে 8 ইউনিট। এবার বলছে তারা একসাথে করলে 15 দিনে কাজটা সম্পূর্ণ করতে পারে। একসাথে করলে করছে কত ইউনিট কাজ, 8 8 16 ইউনিট। সেই 16 ইউনিট করে তাদের সময় লাগছে 15 দিন। তাহলে 16কে 15 দিয়ে গুণ করলে পাচ্ছি 240 ইউনিট। তাহলে আমি বলতে পারছি যে মোট কাজ যেটা সেটা 240 ইউনিটের কাজ। এবার বলছে কি, যদি শুধুমাত্র এ আর বি কাজ করে তাহলে 12 দিন কাজ করে তারপর ছেড়ে দেয়। এ আর বি করলে কত পড়ছে, 5 আর 3 8 ইউনিট। তাহলে 8 দিনে কি হচ্ছে কত, 12 দিন, 8 12 96 ইউনিট। তাহলে 96 ইউনিট কাজ করছে, তারপর তারা ছেড়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, 240 থেকে তুমি 96 বাদ দিয়ে দাও, যেখান থেকে পাচ্ছ 140, 144, তাহলে 144 ইউনিট। তাহলে বাকি থাকছে 144 ইউনিট কাজ। সেটাতে তখন সি কাজে যোগ দিচ্ছে এবং সি এ কতদিন লাগবে, সি প্রতিদিন করছে কত ইউনিট, 8 ইউনিট করে কাজ। তাহলে এই 144 ইউনিট কাজটা করতে সি এর কত সময় লাগবে, 144কে 8 দিয়ে ভাগ করো, তাহলে পেয়ে যাচ্ছ 18 দিন। তাহলে সি এর টাইম লাগবে 18 দিন। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই বর্ণগুচ্ছটি নির্বাচন করুন যা নিম্ন প্রদত্ত শৃঙ্খলায় প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। এ, ই, জে, ও, টি, এক্স, বি, জি, এল, কিউ, ইউ, ওয়াই, ডি, আই, এন, তারপরে কে আসবে। ওকে, তাহলে এখানে কি হয়েছে দেখো, যদি লক্ষ্য করো, এ রয়েছে, তারপর ই, তারপর জে, তারপর ও, তারপর টি। এখানে মনে হয় আমি এবিসিটা নিয়েছি, হ্যাঁ। তো এখানে কি আছে, এ, তারপর রয়েছে ই, তারপর রয়েছে জে, তারপর রয়েছে ও, তারপর রয়েছে টি। এদের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখতে চাই, তাহলে এ হচ্ছে দেখো 1 নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার লেটার, জে হচ্ছে 10 নাম্বার লেটার, ও হচ্ছে 15 নাম্বার লেটার, টি হচ্ছে 20 নাম্বার লেটার। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এক্স কে দিয়ে যদি দেখো, এক্স যেটা পাচ্ছ তুমি 24 নাম্বার, বি হচ্ছে 2 নাম্বার, তাহলে এদের মধ্যে গ্যাপ দেখো 4, অর্থাৎ প্রথম ক্ষেত্রে গ্যাপ হচ্ছে 4, তারপরে 5 5 করে গ্যাপ রয়েছে। তাহলে এখানে আর এখানে কি আছে, এর পর আছে এক্স, তারপর আছে বি, তারপর এখানে রয়েছে। এবার তাহলে আমরা এখানে দেখব যে সেটা কি, প্রথমটা যেহেতু প্রত্যেকটাতে আর রয়েছে, তাহলে আমরা বুঝে গেলাম যে ফার্স্টে তো আরই আসবে। তাহলে আর এর পর 4টি গ্যাপ দেখবো আমরা, তাহলে আর এর পর এস, টি, ইউ নিয়ে আসবে ভি, তাহলে আর এর পর বসবে ভি। আর এর পর যখনই ভি বসছে,
তারপর থেকে 5টা করে ভি এর পর দেখো WXYZ, তারপরে বসবে এ, ভি এর পর বসবে এ, তাহলে RVA দিয়ে যেটা রয়েছে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে 53 নাম্বার, যে 10 জন লোক দুটি সমান্তরাল সারি এ ও 1 ও 2 তে বসে আছে। ABCD ও ই উত্তর দিকে মুখ করে 1 নং সারিতে বসেছে, আর VWXYZ দক্ষিণ দিকে মুখ করে 2 নং সারিতে বসেছে। তারা এমন ভাবে বসেছে যাতে 1 নং সারির প্রত্যেক সদস্য 2 নং সারির একজন সদস্যের মুখোমুখি থাকে। এ বসেছে সারির ডান দিকে শেষ প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে। আচ্ছা ঠিক আছে, এবার আমি আর যাচ্ছি না, তোমরা রিডিং করে নাও। এখানে দুটো সারি আছে, একটা আছে উত্তর দিকে মুখ করে, একটা আছে দক্ষিণ দিকে মুখ করে, 5 জন করে আছে প্রত্যেকটাতে। এবার কি বলেছে, প্রথম থেকে দেখো এবার, যে এ বসেছে সারির ডান দিকের শেষ প্রান্তে, অর্থাৎ এ ধরে নাও এরা এইদিকে মুখ করে বসেছে, এরা এইদিকে মুখ করে বসেছে। এ বসেছে ডান দিকের শেষ প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে, তার ডান দিকের শেষ প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে এ বসেছে এখানে। ওকে, এবার বসেছে ডাব্লিউ বসেছে এর পার্শ্ববর্তী একজনের মুখোমুখি। পার্শ্ববর্তী একজনের বলতে এখানকার এবং এখানকার, তাহলে এখানে হয় ডাব্লিউ বসেছে, নয়তো এখানে ডাব্লিউ বসেছে। এক্স বসেছে ডাব্লিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে ডাব্লিউর ডান দিক থেকে তৃতীয় স্থানে যদি বসতে হয়, ডাব্লিউ যদি এখানে বসে, তাহলে দেখো ডান দিক থেকে তৃতীয় স্থান 1 2 3 নম্বর স্থান আসছেই না, তাহলে আমরা বলতে পারছি যে ডাব্লিউ বসেছে এখানে এবং এক্স বসেছে তার ডান দিকে তৃতীয় স্থানে। যেহেতু তারা দক্ষিণ দিকে মুখ করেছে, তার ডান দিক মানে আমাদের বাঁ দিক হতে হবে সামনের দিক থেকে দেখলে, তাহলে ডাব্লিউর ডান দিক থেকে তৃতীয় স্থানে বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড, এক্স বসেছে এখানে। এক্স এর মুখোমুখি যে বসেছে সে বি এর ঠিক ডান দিকে বসেছে, অর্থাৎ এক্স এর মুখোমুখি যে বসেছে সে বসেছে বি এর ঠিক ডান দিকে, মানে বি বসেছে এখানে। বি এবং সি এর মাঝে কেবলমাত্র একজন আছে, তাহলে বি এবং সি এর মাঝে যদি একজন থাকে তাহলে সি কে এখানে বসতে হচ্ছে। আর কি বলেছে, যে ভি বসেছে ওয়াই এর ঠিক ডান দিকে, তাহলে ওয়াই এর ঠিক ডান দিকে যদি বসতে হয় তাহলে ওয়াই বসেছে এখানে, ভি বসেছে এখানে, বাকি থাকছে জেড, জেড বসেছে এখানে, তাই তো। আর আমাকে ডি কোনো দিকের শেষ প্রান্তে বসেনি, তাহলে ডি এখানে বসবে না, ডি বসবে এখানে, তাহলে বাকি থাকছে ই, ই বসছে এখানে। এবার চেয়েছে আমাকে জেড এর মুখোমুখি কে বসেছে, জেড এর মুখোমুখি কে বসেছে, জেড এর মুখোমুখি বসেছে বি, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, যেটা তুমি আগে একটু চাইলে পরে এই ডি ই না বসিয়েও করে ফেলতে পারো। কিন্তু যেহেতু আমাদের এটা তো এখানে এসছে, অন্য কিছু আসতে পারে, তো প্রথমে আমরা চেষ্টা করব প্র্যাকটিসের সময় পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে কমপ্লিট করার, তারপর আমরা অ্যান্সারে যাব। অনেক ক্ষেত্রে হয় পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট না করেই তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে যদি অ্যান্সারটাকে আগে থেকে দেখতে যাও। পরবর্তী রয়েছে, যদি একটি সংখ্যার 23/3 অধিক সমান 25/6 হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ কোন একটি সংখ্যার সাথে যদি 23/3 যোগ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে 25/6, তাহলে সংখ্যাটি হবে কি, যে 25/6 থেকে 23/3 বিয়োগ। সিম্পল, 25/6 থেকে 23/3 বিয়োগ, বিয়োগ করলে পেয়ে যাচ্ছে এলসিএম 6, 25 মাইনাস 2 46, তাহলে চলে আসছে মাইনাসে, মাইনাস 46 থেকে 25 বাদ দিলে 21/6 মাইনাস 21কে 3 দিয়ে কেটে যাবে 7 2, তাহলে -7/2, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। পরবর্তী, যদি পি অ্যান্ড কিউ বলতে বোঝায় পি হলো কিউ এর পুত্র এবং $Q এর বলতে বোঝায় পি হলো কিউ এর ভগ্নী, তাহলে কোন রাশিমালা বোঝাবে ওয়াই হলো জেড এর মা? ক্লিয়ার? দেখো এখানে প্রথমে বোঝাচ্ছে জেড হচ্ছে ওয়াই এর পুত্র, এটা তো আমি ক্লিয়ার পাচ্ছি। আর কোথায় পাচ্ছি, জেড ওয়াই এর পুত্র হচ্ছে সেই সম্পর্ক আর কোথাও আমি পাচ্ছি না, যে জেড হচ্ছে ওয়াই এর পুত্র আর কোথাও পাচ্ছি না। তাহলে সেটা তো প্রথমেই দেখো আমরা এমনিতেই প্রথম শর্ত অনুসারেই পেয়ে যাচ্ছি, দেখো মা হোক আর বাবা হোক পুত্র তো হবে না ওয়াই, তাহলে ওয়াই যদি পুত্র হয়, পি হচ্ছে কিউ এর পুত্র, ওয়াই হচ্ছে জেড এর মা, তার মানে জেড হচ্ছে পুত্র। সেই জেড যদি পুত্র হতে হয় তাহলে জেড এর পর ডলার দিয়ে তোমাকে ওয়াই আসতে হবে, সরি অ্যান্ড দিয়ে ওয়াই আসতে হবে, জেড অ্যান্ড ওয়াই, এইটা দেখো কোথাও আর নেই প্রথমটা ছাড়া, তাই না? তাহলে আমরা এমনিই করে দিতে পারছি অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাকি তিনটে তো হতেই পারে না, কারণ মা হোক চাই বাবা হোক পুত্র তো আগে হতে হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখো এক জায়গায় দিয়েছে ওয়াই হচ্ছে এক্স এর পুত্র, আর এক জায়গায় দিয়েছে ওয়াই হচ্ছে জেড এর পুত্র, আর এক জায়গায় দিয়েছে এক্স হচ্ছে ওয়াই এর পুত্র, কিন্তু জেড হচ্ছে ওয়াই এর পুত্র সেটা তো কোথাও দেয়নি, সেটা একমাত্র প্রথমটাতে দেওয়া আছে। তাই আমরা পরবর্তী শর্ত ছাড়াও আমি অ্যান্সার করতে পারছি অপশন নাম্বার এ তে। কিন্তু যদি সেটা থাকতো তাহলে ওয়াই যে স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফিমেল, ওয়াই যে ফিমেল, সেটা করার জন্য এখানে ভগ্নী সেই রিলেশনটাকে যেতে হতো, যেখানে হচ্ছে এক্স এর ভগ্নী হচ্ছে ওয়াই, অর্থাৎ ওয়াই হচ্ছে একটা ফিমেল, তাহলে আমরা বলতে পারছি তিনি বাবা নন, তিনি মা হবেন, এবং অপশন নাম্বার এ তো হবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী, প্রদত্ত প্রতিটি সংখ্যাগুচ্ছে সমান চিহ্নের ডান দিকে থাকা সংখ্যাটি সমান চিহ্নের বাঁ দিকে থাকা দুটি সংখ্যার মধ্যে নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়ার ফলাফল। তিনটি সংখ্যাগুচ্ছের ক্ষেত্রে একই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে।
তৃতীয় সংখ্যাগুচ্ছের প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন সংখ্যাটি নির্বাচন করুন। দেখো এটাকে আমি একটু বেশ কিছুক্ষণ ধরে দেখেছিলাম, মাথাতে আসছিল না বলে, এবং সেক্ষেত্রে আমি একটা রিলেশন পেয়েওছি। হয়তো সেই রিলেশনের থেকেও শর্ট বা সহজ কোনো রিলেশন থাকতে পারে এদের মধ্যে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে কি হয়েছে, আমার যে রিলেশনটা মাথায় এসছে যেটা হচ্ছে, দেখো 35, এখানে 8-এর যদি গুণিতক যায় 35-এর কাছাকাছি পাচ্ছি 32, তাই না? 32, তাহলে 32-এর থেকে 35 কত বেশি? 3 বেশি, তাই 32 থেকে 3কে বিয়োগ করে 29 পাওয়া গেছে। তারপরে রয়েছে 10 আর 48, দেখো 10-এ 48-এর কাছাকাছি গণিতক হচ্ছে 50, তাহলে 50-এর থেকে 48 হচ্ছে কত কম? 2 কম, তাই 50-এর সাথে 2 যোগ করে দেওয়া হয়েছে, নিয়ে হয়েছে 52। তাহলে এখানে কি হবে, 12 আর 57-এর কাছাকাছি কি আছে? 57 কাছাকাছি আছে 60, তাহলে 60-এর থেকে 3 কম হচ্ছে 57, তাহলে 60-এর সাথে 3 যোগ করে দেওয়া উচিত, যেটা হবে 63। কিন্তু অপশনে 63 নেই, অপশনে 63 নেই, তার মানে আমাকে ভাবতে হবে পরের গুণিতকে, তার মানে 12-র পরের গুণিতক হচ্ছে 72, যার থেকে 57 দেখো 15 কম, তাহলে 72-র সাথে 15 যোগ করে দাও, যেটা হয়ে যাচ্ছে 87, যেখানে হচ্ছে অপশন নাম্বার ডি তে আনসার সঠিক উত্তর। অফিসিয়াল আনসার কি তো এটাই উত্তর রয়েছে, তবে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব যে এই রিলেশনটা এখানকার মেন নয়, এটাকে আমি একটা অন্যরকম ভাবে জোর জবরদস্তি এনেছি। তো তোমরা যদি আরো সহজ, এবং যেহেতু এইটা চলে এসছে তো অন্য কিছু মাথায় আসছে না আমার, তো আশা করছি সহজ কোনো থাকবে, সেটা তোমরা কমেন্ট বক্সে কেউ একজন একটু ব্যাখ্যা করে দিও। পরবর্তী রয়েছে, একটি প্রদত্ত সংখ্যা কে এর থেকে 10 কম, প্রদত্ত সংখ্যা কে এর থেকে 10 বেশি এবং প্রদত্ত সংখ্যা কে এর থেকে 38 বেশি হওয়া সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতিক। প্রদত্ত সংখ্যা কে এর মান নির্ণয় করো যেখানে কে 0 থেকে বেশি, অর্থাৎ কে এর থেকে 10 কম তার সাথে কে এর থেকে 10 বেশি তার, আর কে এর সাথে 10 বেশি ইস্টু কে এর সাথে 38 বেশি, ক্রমিক সমানুপাতিক। এটা বুঝিয়েছে, মানে সেকেন্ড দ্বিতীয় পদটা দুবার হয়ে যায়, দ্বিতীয় এবং তৃতীয় হিসাবে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে কে মাইনাস 10 বাই কে প্লাস 10 ইকুয়াল টু কে প্লাস 10 বাই কে প্লাস 38। কোনাকুনি যদি আমি গুণ করে দিই তাহলে কে প্লাস 10 এর স্কোয়ার পেয়ে যাব, গুণ করে দিলে কে স্কোয়ার প্লাস 20k প্লাস 100 সমান, এদিকে গুণ করলে কে স্কোয়ার প্লাস 38k মাইনাস 10k মাইনাস 380, কে স্কোয়ার কেটে গেল, এখান থেকে 20k, এদিক থেকে থাকছে মাইনাস প্লাস 28k, 28k এদিকে চলে এলে হয়ে যাবে মাইনাস 8k ইকুয়াল টু 100 এদিক থেকে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে মাইনাস 480, মাইনাস মাইনাস কেটে যাবে, কে ইকুয়াল টু হয়ে যাবে 480 বাই 8, তাহলে 8 6 48 60, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 60। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, কোনো একটি সাংকেতিক ভাষায় রেডকে বলা হয় গ্রিন, গ্রিনকে বলা হয় পিঙ্ক, পিঙ্ককে বলা হয় ব্রাউন, ব্রাউনকে বলা হয় বাদামি, আচ্ছা, এবং বাদামিকে বলা হয় ভায়োলেট। তাহলে কোন রঙের আলো ট্রাফিক সিগন্যালে গাড়ি থামাতে ব্যবহৃত হয়? গাড়ি থামাতে ব্যবহৃত হয় কোন আলো? রেড। কিন্তু রেডকে এখানে কি বলা হচ্ছে? রেডকে বলা হচ্ছে গ্রিন। তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, গ্রিন হবে সঠিক উত্তর। পরবর্তী, এ বি সি ডি ই জে কে এল এ এম একটি বর্গাকার টেবিল ঘিরে এমন ভাবে বসেছে যে তাদের মধ্যে 4 জন রয়েছে 4টি কোণায় এবং অপর 4 জন রয়েছে প্রতিটি পার্শ্বের ঠিক মধ্যভাগে। অর্থাৎ একটা বর্গাকার টেবিল, হ্যাঁ আয়তাকার হয়ে গেল যদিও, যার 4টি কোণায় 4 জন আছে আর বাহুর মধ্যে মধ্যে একজন করে আছে। এবার আছে ডি বসেছে টেবিলের একটি কোণায়, বসিয়ে দিলাম। এবার বলছে ডি ও সি এর মাঝে কেবলমাত্র একজন বসেছে, তাহলে হয় সি এখানে বসেছে নয় এখানে বসেছে, আমি এখানেই বসিয়ে দিলাম। সি ও বি এর মাঝে 3 জন বসেছে, সি আর বি এর মাঝে 3 জন, মানে 1 2 3, তাহলে বি বসেছে এখানে। এবার কি বলছে, এম বসেছে বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বলতে এখান থেকে এখানে চলে যাও, তাহলে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে এম। দেখো এখানে যদি বি বসাতাম, এখানে যদি সি বসাতাম, তাহলে কিন্তু আসতো না বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে ডি অলরেডি ছিল, তাই না? তাহলে সেটার প্রবলেম হয়ে যায়, তাহলে বিটা এখানেই আসবে এবং এম বসছে ওখানে। কে বসেছে এম এর ঠিক বাঁ দিকে, এম এর ঠিক বাঁ দিকে বসেছে কে। এ কিন্তু বি এর ঠিক পাশে বসেনি, এ কিন্তু বি এর ঠিক পাশেই বসেনি, এ এবং এল এর মাঝখানে কেবলমাত্র 3 জন বসেছে, এ এবং এল এর মাঝখানে 3 জন। দেখো 3 জন তুমি কোথায় পাবে? এখানে যদি এ কে বসাও আর এখানে যদি এল কে বসাও, তবেই 3 জন থাকছে মাঝে তাদের, তাই নয়তো অন্য কোনো জায়গাতে যে জায়গাগুলো ফাঁকা ছিল তার সম্পর্কে আর আসবে না। আর জেড এর ঠিক, তাহলে জে তো বাধ্য হচ্ছে এখানে বসতে বেচারা,
তো এখানে জেড ঠিক ডান দিকে কে বসেছে, জেড ঠিক ডান দিকে বসেছে, ডি অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ধরা যাক এন হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 15, 25, 35, 40 এবং 42 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে এবং এন হলো 271 দ্বারা বিভাজ্য। এন এর অঙ্কগুলির সমষ্টি কত? দুটো শর্ত দেওয়া আছে, অর্থাৎ প্রথমে যদি আমরা প্রথম শর্ত অনুযায়ী করি, এন হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যা 15, 25, 35, 40 এবং 42 দ্বারা বিভাজ্য হলে এক ভাগশেষ থাকে, তাহলে 15, 25, 35, 40 আর 42 এদের এলসিএম করতে হবে। করে দিচ্ছি, 5 দিয়ে 3, 5, 7, 8, এটা যাবে না। তারপরে রয়েছে 7 দিয়ে দিই, 5, 1, 8, 6, তারপর 3 দিয়ে 1, 5, 1, 8, 2, তারপর 2 দিয়ে 1, 5, 1, 4, 1, তাহলে পাচ্ছি এখানে 5 7 35, 3 2 6, 5 30, 30 4 120, তাহলে 35 ইন্টু 120 মানে হচ্ছে 4200। ঠিক আছে, 4200 যদি হয়ে থাকে এলসিএম, তাহলে বলেছে কি যে ভাগশেষ থাকে 1, মানে সংখ্যাটি হচ্ছে 4200 প্লাস 1 মানে 4201। কিন্তু যদি সেটা করো তাহলে দেখবে সেটা কিন্তু 271 দ্বারা বিভাজ্য নয়। তাই 271 দ্বারা যদি বিভাজ্য না হয়ে থাকে তাহলে এলসিএম এই 4200কে ধরলে হবে না। কি করতে হবে, শুধুমাত্র ফ্যাক্টর হিসাবে বা গুণিতক হিসাবে করতে হবে। তাহলে একে আমাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 8400। এবার আমাকে 1 যোগ করো, তাহলে পাচ্ছি 8401, যেটা দেখবে 271 দ্বারা ডিভিজেবল। তাহলে আমি বুঝে যাচ্ছি যে সংখ্যাটা হচ্ছে এই এন হচ্ছে 8401, এবং যাকে আমরা যদি 15, 25, 35, 40, 12, 42 দিয়ে ভাগ করি তাহলে 1 পাবো, এবং যেটা 271 দ্বারাও বিভাজ্য। তাহলে এর অঙ্কগুলির যোগফল চেয়েছে, মানে 8 প্লাস 4 প্লাস 1 মানে 12 আর 1 13, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, বর্ণগুলির সেই সমন্বয়টি নির্বাচন করুন যা ক্রমানুসারে প্রদত্ত শৃঙ্খলার শূন্যস্থানে বসালে শৃঙ্খলটি সম্পূর্ণ হবে। ড্যাশ বিসিডি ড্যাশ ড্যাশ এবিসি, অর্থাৎ এ বি সি পরপর রয়েছে, ই পর্যন্ত গিয়েছে, তাই না? এ বি সি পরপর রয়েছে, ই পর্যন্ত গিয়েছে, তাহলে এ থেকে ই কে আমরা একটা গ্রুপ করতে পারি, তাই না? এ থেকে ই কে আমরা একটা গ্রুপ করতে পারি। যদি এবার গ্রুপ করে দিই তাহলে এখানে তো এ বসছে, তাহলে এ বি সি ডি, এখানে তো ইউ বসবে স্বাভাবিকভাবেই, এখানে ডি বসবে, এখানে এ বসবে, এখানে সি ডি, এখানেও ডি। তাহলে এখানে যদি ডি বসায় তাহলে আমাদের গ্রুপটা কি পেলাম, এ বি সি ডি ডি ই। তাহলে এ বি সি ডি ডি ই, দেখো এ বি সি ডি, তাহলে এখানে বসিয়ে দাও ডি, এ বি সি ডি এখানেও বসিয়ে দাও ডি, এ বি সি ডি এখানেও বসিয়ে দাও ডি, এখানে বসিয়ে দাও ই। তাহলে আমাদের পেয়ে গেলাম আমাদের গ্রুপ, যেটা হচ্ছে এ বি সি ডি ডি ই। তাহলে বোঝা যাচ্ছে এখানে কি বসেছে, এ, তারপর বসেছে ডি, তারপর ই, তারপর আসে ডি, তারপর ডি, তারপর এ, তারপর ডি, তারপর ডি, তারপর ই, তারপর ডি। তাহলে যেটা রয়েছে দেখো এ ডি ই ডি ডি, এ ডি ই ডি ডি, এ ডি ডি ই ডি, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। গ্রুপ করবে যত তাড়াতাড়ি তো হতে পারবে গ্রুপ, তত তাড়াতাড়ি অঙ্কটাও হয়ে যাবে, মানে এই জিআই গুলো হয়ে যাবে। নেক্সট, যে অনেকবার হয়েছে অলরেডি প্র্যাকটিস, যে 4টি সংখ্যা জোড়া দেওয়া আছে যার মধ্যে 3টি অনুরূপ এবং একটি ভিন্ন রূপ, ভিন্নটি চয়ন করো। 64, 216, 64কে দেখে বুঝতে না পারলো 216কে দেখে বুঝতে পারছো যেগুলো ঘন সংখ্যা দিয়েছে। তাহলে প্রথমেটা হচ্ছে 4 এর কিউব, তারপরটা হচ্ছে 6 এর কিউব। এখানে 216 রয়েছে 6 এর কিউব, 512 রয়েছে 8 এর কিউব, 343 হচ্ছে 7 এর কিউব, 728 কারোর কিউব নয়, 125 হচ্ছে 5 এর কিউব, 343 হচ্ছে 7 এর কিউব। তাহলে কেবলমাত্র এই যে কিউব নয়, আর কিউব হলেও যদি হতো তাহলে দেখতে হতো যে 2 ডিফারেন্স রয়েছে কিনা, কারণ প্রত্যেকটার মধ্যে দেখো 2 করে ডিফারেন্স রয়েছে। এবং যদি এখানে অন্য কিছু থাকতো 729 থাকতো তাহলে তো মিলে যেত, 729 বা অন্য কোনো ঘন সংখ্যা যদি থাকতো তাহলে আমাদেরকে সেটাও আনসার হতো। অপশন নাম্বার সি হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা। পরবর্তী রয়েছে 2858.77 দামে একটি শেয়ার বিক্রি করে একজন লোকের 27% লাভ হয়, শেয়ারটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তবে 27% লাভ হতে গেলে বিক্রয় মূল্য 127 হবে। সেটাই বলে দিয়েছে, বিক্রয় মূল্য 127%-এ হয়েছে, যেটা হচ্ছে 2858.77। তাহলে আমাকে বার করতে হবে ক্রয় মূল্য, যেটা ধরেছি 100%, সমান কত? তাহলে 100% ইকুয়াল টু 100/127 ইন্টু 2858.77টাকে তুলে দিলাম, নিচেতে 100 বসিয়ে দিলাম, 100 কেটে গেল, 127 দিয়ে ভাগ করতে হবে। 127 দিয়ে যদি আমি ভাগ করি, ভাগটা তো তোমরা একটু করে নেবে কারণ আমি তো ফাঁকি মারবো। তো যেটা রয়েছে কি আসবে এখানে আনসার,
যেটা হবে কেটে যাবে এবং কেটে যাবে 2251 দিয়ে। ওকে, 127 দিয়ে এটা কেটে যাবে 2251 দিয়ে, যেটা রয়েছে 2251 অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। তাহলে চেয়ারটি ক্রয় মূল্য হচ্ছে 20,251 টাকা। পরবর্তী রয়েছে ক্লাস্টার্স শব্দটিতে এমন কত জোড়া অক্ষর রয়েছে যার সামনের এবং পিছনের উভয় দিক থেকে প্রতিটি মাঝে ততগুলি অক্ষর রয়েছে ঠিক যতগুলি অক্ষর তাদের ইংরেজি বর্ণানুক্রমিক অবস্থানের মাঝেও রয়েছে। অর্থাৎ তুমি যারা বুঝতে পারলে না তাদেরকে আমরা বলে দিই যে এই শব্দের মধ্যে আমাকে সেই বর্ণগুলোকে খুঁজতে হবে বা বর্ণ জোড়াগুলিকে খুঁজতে হবে যে এই শব্দটার মাঝে সেই বর্ণ দুটির মধ্যে যতটা দূরত্ব, ইংরেজি অ্যালফাবেটের মধ্যেও সেই বর্ণ দুটির মাঝে ততটাই দূরত্ব। যেমন ধরে নাও এখানে যদি কোথাও এ বি পরপর থাকতো, আমাদের ইংরেজি লেটারেও এ বি পরপর আছে, তার মানে সেটা হচ্ছে একটা জোড়া যেটা শব্দের মধ্যে সমান সমান মেনটেন করেছে। যেমন এখানে দেখো এস টি, আমি প্রথমে একটা বলে দিই, এস আর টি, এই যে জোড়াটা রয়েছে, দেখো অ্যালফাবেটেও এস এর পর টি আসে, এখানেও এস এর পর টি রয়েছে, তাই না? তারপর দেখো এখানে টি আর আর এদের মাঝে একটা গ্যাপ আছে, পিছন সামনে উভয় দিক থেকে দেখতে বলেছে, তাহলে আর এস টি এটা আমরা জানি, এখানেও দেখো একটা গ্যাপ, তাহলে আর টি এই একটা পেলাম। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে আর একটা আর এস, এখানেও দেখো আমরা বলি আর এস, এটাও পরপর হয়, তাহলে আর এসটা পরপর রয়েছে, তাহলে এখানে তিন জোড়া সেই শব্দ আমি পেলাম, যে শব্দ তিন জোড়া, যেটা এখানে যেমন গ্যাপ রয়েছে বা তাদের মধ্যে দূরত্ব রয়েছে, ঠিক অনুরূপ অবস্থান আমরা ইংরেজি অ্যালফাবেটেও দেখতে পাই, আর বাকিগুলো ক্ষেত্রে হবে না। ওকে, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর, তিন জোড়া। পরবর্তী রয়েছে 2021 সালের 16ই এপ্রিল অমিতের জন্মদিন শনিবার ছিল। 2021 সালে 3 জুন স্ত্রীর জন্মদিন সপ্তাহের কোন দিন হবে? তাহলে 2021 সালের 16ই এপ্রিল, 2021 সালের 16ই এপ্রিল, আর এটা 2021 সালের 3 জুন। ঠিক আছে, তাহলে দুটোই 2021 সালে, তাহলে 16ই এপ্রিল থেকে 3 জুন পর্যন্ত। 16ই এপ্রিল হচ্ছে 30শে মাস, তাহলে 16 তারিখ অবধি হয়ে গেছে, বাকি থাকছে 14 দিন। আর এপ্রিল মে হচ্ছে 30 দিন, 31 দিন, আর তোমার তারপর জুন হচ্ছে 3 দিন, তাহলে 3 দিন জুনের, তাহলে 3 আর 14 3 17, 17 আর 31 হচ্ছে 48, তাহলে 48 ডেজ। একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে অড ডে কত পাবো? 7 দিয়ে কেটে যায় 7 6 42 হবে, মানে 6 থাকছে অড ডে, তাহলে অড ডে হচ্ছে 6। অড ডে যদি 6 হয় তাহলে কি হচ্ছে, যে এখানে ছিল কি বার? শনিবার, তাহলে শনিবারের পর 6 দিন পর হবে, তাহলে শনির পর রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে কোন একটি সাংকেতিক ভাষায় হেয়ার দেয়ার ভয়েস এর সংকেত হলো নু কা ইয়েস, দেয়ার কার ওয়াজ হেয়ার্ড এর সংকেত হলো HYTAESNU, ভয়েস ওয়াজ হেয়ার্ড এর সংকেত হলো ESTACA। তাহলে দ্রষ্টব্য প্রত্যেকটি সংকেতেই শুধুমাত্র দুটি বর্ণের, প্রদত্ত সাংকেতিক ভাষায় হেয়ার্ড কার এর সম্ভাব্য সংকেতটি কি হবে? তাহলে প্রথমটা দেখো কি আছে, এখানে আছে পেন পয়েন্ট, আচ্ছা হেয়ার্ড দেয়ার ভয়েস, আর এখানে দেখো হেয়ার্ড রয়েছে আর কি আছে, দেয়ার রয়েছে, তাহলে এই দুটো কমন, হেয়ার দেয়ার এখানেও কমন এখানেও কমন, তাহলে এখানে কি পাচ্ছি কমন, এখানে দেখো কি কি কমন পাচ্ছি, ইএস কমন পেয়েছি আর এনইউ কমন পেয়েছি, তাহলে এই দুটো হচ্ছে ওই দুটো। আর এখানেও দেখো হেয়ার্ড আছে, প্রথমেরটা তো দেখো হেয়ার্ড আছে, তাহলে প্রথম দুটোর মধ্যে কি কি কমন পেয়েছি, ইএস, তাহলে আমি বুঝতে পারছি HEARD এটা হচ্ছে ইএস। ঠিক আছে, আর আমাকে কি চাই, এখানে ভয়েস, ভয়েস প্রথমেরটার সাথে শেষেরটা যদি লক্ষ্য করি কা, কা, তাহলে কা হচ্ছে ভয়েস, ইএস হচ্ছে থার্ড, আর তাহলে টা হচ্ছে ওয়াস, এখান থেকে টা যদি ওয়াজের জন্য বাদ দিয়ে দিই, ইএস নু এমনি চলে গেছে, তাহলে পড়ে থাকছে HY যেটা হচ্ছে কার, তাই তো? তাহলে হেয়ার্ড কার হচ্ছে ইএস আর HY, তাহলে এই দুটো কোথায় রয়েছে, ইএস আর HY, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে শুভম বার্ষিক পরীক্ষায় 600 নম্বর পেয়েছে, 600 নম্বরের মধ্যে 345 নম্বর পেয়েছে, সে পরীক্ষায় কত শতাংশ নম্বর পেয়েছে? খুব সহজ, 600-র মধ্যে পেয়েছে 345, সে পেয়েছে কত শতাংশ? 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে দেবে নিচেতে, 6 দিয়ে ভাগ করে দাও, 6 5 30, 4 6 7 42.5, 57.5 অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। এগুলো নাম্বার দেওয়ার জন্য দেয় অঙ্কগুলো, বুঝলে? কিছু কিছু থাকে যেগুলো খুব সহজ দেখতে পাও, সেগুলো তো হচ্ছে নাম্বার, কারণ প্রত্যেকের কথা ভেবে তো কোশ্চেন হয়। নেক্সট হচ্ছে 6 জন ব্যক্তি CDE, KL এবং M এর প্রত্যেকের উচ্চতা ভিন্ন ভিন্ন, E কেবলমাত্র L এর চেয়ে ছোট, তাহলে E হচ্ছে কেবলমাত্র L এর চেয়ে ছোট, বাকি সবার থেকে বড়। কেবলমাত্র একজন ব্যক্তি C এর চেয়ে খাটো, K D এর চেয়ে খাটো, অর্থাৎ K হচ্ছে D এর চেয়ে খাটো কিন্তু M এর চেয়ে লম্বা, কিন্তু M এর চেয়ে লম্বা। ঠিক আছে, আর তো কোনো কথা নেই।
তাহলে কে এর চেয়ে কতজন খাটো বলেছে এখানে, আর এখানে শুধু কেবলমাত্র বোঝা যাচ্ছে সি এর চেয়ে খাটো একজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি যদি সি এর চেয়ে খাটো হয় তাহলে এমই হবে, কারণ শেষে তো এমই আছে। তাহলে এখানে বসবে সি, এখানে বসবে এম। তাহলে কে এর থেকে খাটো কতজন? কে এর থেকে খাটো হচ্ছে দুজন, সি এবং এম, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। পরবর্তী, একটি ঘড়ি একটি টেবিলের উপর এমনভাবে স্থাপন করা হয়েছে যেখানে 9 PM এর সময় এর ঘন্টার কাঁটাটি উত্তর দিকে দিক নির্দেশ করে। যেই ঘড়িটি যদি একই অবস্থানে থাকে তাহলে 2 AM এর সময় 2 AM এর সময় মিনিটের কাঁটাটি কোন দিকে নির্দেশ করবে। যেমন ধরুন আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, যদিও খুব সহজ, বলার দরকার নেই। যে ঘন্টার কাঁটা দেখো 9, ঘন্টার কাঁটা যদি উত্তর দিকে, এই দিকটা উত্তর দিক হয়, তাহলে ঘন্টার কাঁটাটা এখানে আছে, তাহলে মিনিটের কাঁটাটা থাকবে এখানে, তাই না? তাহলে এখানে 9 থাকে, এখানে 12 থাকে, তবেই 9টা বাজে। এবার এই অবস্থানে যদি থাকে তাহলে 2টো বাজার সময় ঘন্টার কাঁটাটা কোথায় চলে আসবে? মিনিটের কাঁটাটা দেখো এখানেই থাকবে, ঘন্টার কাঁটাটা চলে আসবে 2-এ, তাই না? ঘন্টার কাঁটাটা কেবল 2-এ আসবে, তখন আমাকে বলেছে মিনিটের কাঁটাটি কোন দিক নির্দেশ করবে। মিনিটের কাঁটা তো যেখানে ছিল সেখানেই থাকবে, কারণ 9-এর সময় 9টা বাজার সময় মিনিটের কাঁটা 12 ঘরে থাকে, 2টো বাজার সময় মিনিটের কাঁটা 12 ঘরে থাকে, কারণ প্রত্যেকটা ঘন্টা বাজার সময়ই মিনিটের কাঁটা 12 ঘরেই থাকে। তা সেক্ষেত্রে এ যেদিকে ছিল সেই দিকে মুখ করে থাকবে, যেটা হচ্ছে ইস্ট বা পূর্ব, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত লেখচিত্রটি একটি নির্দিষ্ট বছরে দুটি সংস্থার এ এবং বি এর বিভিন্ন খাতে খরচ নির্দেশিত করে: স্যালারি, ট্যাক্স, ট্রান্সপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, এক্সপ্যানশন, অ্যাডভার্টাইজিং আর মিসলেনিয়াস। উভয় সংস্থা দ্বারা বেতন খাতে মোট খরচ দ্বারা এবং পরিকাঠামো খাতে করা মোট খরচের আনুমানিক কত শতাংশ? অর্থাৎ স্যালারির মোট খরচ বার করতে হবে দুজনের, আর পরিকাঠামো খাতে বা ইনফ্রাস্ট্রাকচারের খাতে মোট খরচ বার করতে হবে। নিয়ে আমাকে দেখতে হবে যে স্যালারিটা ইনফ্রাস্ট্রাকচারের খাতের আনুমানিক কত শতাংশ হচ্ছে। তাহলে স্যালারিটা যদি বার করো, স্যালারি হচ্ছে 5117, যদি দেখতে না পেয়ে থাকো 5117 আর 4752, এই দুটো এ আর বি এর, এই দুটোকে যদি আমি যোগ করে আমি পেয়ে যাচ্ছি 9869। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে সেটা রয়েছে 7310 যোগ 5598। এই দুটোকে যদি আমি যোগ করলে পেয়ে যাচ্ছি 12908। ওকে, এবার বলেছে এর কত শতাংশ হচ্ছে এ, তাহলে একে 9869 বাই, আমি জায়গা নেই এখানে, 9869 বাই 12908 গণিত 100, তাহলে পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। এই পার্সেন্টেজের ক্যালকুলেশন তোমাদেরকে করবে, আমি তো ফাঁকি। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি যে 76.4564 এরকম কিছু একটা আসবে অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু এখানে আনুমানিক এসে, তাহলে 76কে আমাদের নিতে হবে 76%। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, যেটা মোটামুটি তুমি একটু আন্দাজ লাগিয়েও করতে পারো। দেখো 57 মানে অর্ধেক, 12,000-এর অর্ধেক তো 9,000 নয়, 29 তো হবেই না চোখ বন্ধ করে। 95 মানে 12,000-এর 13,000-এর অত কাছাকাছিও নয়, তাই না? তাহলে এমনিতেও আমরা অপশন দেখেও এটা বলে দিতে পারছি যে 76% হবে আনসার, আমাদের ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, শুধু যোগ দুটো করার পরেই আমরা দেখেই বুঝতে পারবো যে অপশনসগুলো রয়েছে তার ভিত্তিতে। তাহলে এই ছিল 70টি ম্যাথ এবং জিআই বা রিজনিং তোমাদের 10/5/2022-এর লেভেল 4-এর এনটিপিসি সিবিটি 2 এর এক্সামের। ঠিক আছে, এর একটাই সেট আছে, এর পরবর্তী মনে হয় লেভেল 6 কিছু আছে, দেখবো। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। গতকাল 35টি পেয়েছিলে, আজকে 35টি পেলে। যে যেটা দেখছো না সে সেটা অবশ্যই দেখে নেবে। যারা আগের ক্লাসটা দেখেছো তাদেরকেও বলেছি পরবর্তী ক্লাস আজকে পেয়ে যাচ্ছ। আবার আজকে যেটা দেখছো, যারা গতকাল ক্লাস দেখোনি, সেখান থেকে তোমরা আগের 25টা দেখে নেবে। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। আর যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।